বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। সোমবার রাত 10টার দিকে উত্তরা 3 নম্বর সেক্টরের 11 নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টা নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারীতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলাও রয়েছে। এদিকে আন্তর্জাতিক জুতা নির্মাতা প্রতিষ্ঠান বাটা সম্প্রতি বাংলাদেশে তাদের কয়েকটি আউটলেটে হামলার ঘটনাকে ভিত্তিহীন ও মিথ্যা তথ্যের ফল বলে দাবি করেছে। সোমবার রাতে ফেসবুক ভেরিফাইড পেজে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাটা কোনো ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি নয় এবং চলমান ইসরায়েল প্যালেস্টাইন সংঘাতের সঙ্গে তাদের কোনো রাজনৈতিক সংযোগ নেই। বাটা জানায়, বাটা গ্লোবালি একটি ব্যক্তি মালিকানাধীন পারিবারিক প্রতিষ্ঠান, যার মূল সূচনা হয়েছিল চেক রিপাবলিকে। কোনো রাজনৈতিক সংঘাতের সঙ্গে তাদের জড়িত থাকার প্রশ্নই ওঠে না। বিবৃতিতে আর উল্লেখ করা হয়, সম্প্রতি বাংলাদেশের কিছু আউটলেটে যে ভাঙচুর হয়েছে তা মিথ্যা তথ্য দ্বারা প্রভাবিত হয়ে ঘটেছে, অত্যন্ত দুঃখজনক। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের ত্রাণ ও জরুরি চিকিৎসা সামগ্রী নিয়ে চট্টগ্রাম ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। সকালে চট্টগ্রাম নৌজেটিতে ত্রাণ সামগ্রী প্রেরণ কাজ পরিদর্শন ও নৌ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় জানানো হয়, জাহাজটি প্রায় 120 টন ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে মিয়ানমার যাচ্ছে। এর অধিনায়কের দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেন। বানৌজার সমুদ্র অভিযান আগামী 11 এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। জাহাজে ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে 77 টন শুকনা খাবার, 9 টনেরও বেশি তাঁবু এবং ব্যবহারযোগ্য কাপড়, 29 টন বিশুদ্ধ খাবার পানি, 4 টন হাইজিন কিট এবং প্রায় 1 টন প্রয়োজনীয় ওষুধ সামগ্রী। চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসনের 2 জ্যেষ্ঠ কর্মকর্তা। তারা হলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক এবং পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকুল অ্যাঞ্চলিক ও অ্যান্ড্রু আরহেরা। একই সময় ঢাকা আসার কথা রয়েছে মিয়ানমারে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের। আগামী 15 থেকে 18 এপ্রিল ঢাকা সফর করার কথা রয়েছে মার্কিন কর্মকর্তাদের। তাদের মধ্যে 15 এপ্রিল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকুল অ্যাঞ্চলিকের। পরদিন 16 এপ্রিল ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু আরহেরা। ওই সময়ে মিয়ানমারে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনও ঢাকায় আসবেন। বাংলাদেশ সফরে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ঘোষিত দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস, ফিরেছেন নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিনো। তাদের দুজনের সঙ্গে দলে ঢুকেছেন তাফাত জুয়াটিসিগা। তার অভিষেক হয়েছিল 2 বছর আগে, তবে দলে জায়গা হয়নি আরেক অলরাউন্ডার সিকান্দার রাজার। গেল ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের সঙ্গে একমাত্র টেস্টেও ছিলেন না রাজা। সে সময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বেছে নেন তিনি। এবার বাংলাদেশ সফরেও নেই। বাংলাদেশ সফরে 2টি টেস্ট খেলবে জিম্বাবুয়ে। আগামী 20 এপ্রিল প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে। প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি আর ঝুলে থাকা উচিত নয় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেন, সীমিত পরিসরে হলেও এটি চালু করা হবে। সকালে নির্বাচন কমিশনে প্রবাসী ভোটারদের ভোটদানের বিষয়ে কর্মশালা উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার কথা বলেন। কর্মশালা শুরুর বক্তব্যে তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার বিষয়টি পাইলটিং করার ক্ষেত্রে মধ্যপ্রাচ্য এখন উপযুক্ত স্থান নয়। যদিও সেখানে অনেক বাংলাদেশি আছে, তবে মালয়েশিয়া সহ বেশ কিছু দেশ রয়েছে, সেখানে পাইলটিংয়ের বিষয়টি ভাবা যেতে পারে বলে জানান সিইসি। তবে বৃহৎ পরিসরে বিষয়টি কার্যকরের ক্ষেত্রে কোনো একটি দেশে পুরোপুরিভাবে এটি প্রয়োগ করতে হবে বলে মনে করেন সিইসি। We want concrete suggestions, and after this session will be over today with all your wise inputs, we will request you to come up with an appropriate architecture. That means we are really attaching topmost priority to this particular workshop today as a solution giver to the issue which we are struggling with.
ব্যারিস্টার তুরিন আফরোজকে সিএমএম কোর্টে ওঠানোর কথা রয়েছে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। সরাসরি যাচ্ছি তার কাছে। নাহিদ, ব্যারিস্টার তুরিন আফরোজকে কখন আদালত ওঠানো হবে? তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে? তুরিন আফরোজকে 2টার মধ্যেই আদালতে তোলা হবে, সেটি কিছুক্ষণ আগে জানা গেছে। এছাড়া তার আদালতের সূত্রে যেটি জানা গেছে যে 7 থেকে 10 দিনের রিমান্ডও চাওয়া হতে পারে, কারণ গতকালকে তার বাসা থেকে যখন তাকে গ্রেপ্তার করা হয় তখন তার বাসা থেকে ল্যাপটপ এবং মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। সেখানে সরকার বিরোধী নানা চক্রান্তের তথ্য মিলেছে এবং তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে তখনকারী পুলিশ। সেই প্রেক্ষিতে কিন্তু রিমান্ড চাওয়া হতে পারে। এছাড়া তুরিন আফরোজের ভাই যেটি আজকেও আমাদেরকে জানিয়েছেন যে 2017 সালের পর কিন্তু যে তার বাবা মারা যাওয়ার পরে 17 দিনের মাথায় তার মাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। এই বাসা তার ভাই এবং তার মাকে বাসা থেকে বের করে দেওয়া হয় এবং তার মাকে সেই জামাতের রোকন দাবি করে বিভিন্ন মামলায় তাকে ফাঁসিয়ে সেই জোর করে সেই উত্তরার 3 নম্বর সেক্টরে যে বাসাটি রয়েছে সেটি দখল করে নেওয়া হয়। এগুলোই তিনি বলছিলেন যে সেই বাসা কিন্তু এখনও তিনি পাননি। সেই তুরিন আফরোজের প্রভাব খাটিয়ে তিনি তার ভাইকে আদালতে বারান্দা দেখিয়েছেন, তার মাকেও আদালতে বারান্দা দেখিয়েছেন। তার মা সেই 8 বছর পরে এখন কানাডায় জীবনযাপন করছেন। তো তুরিন আফরোজের বিষয়ে কিন্তু নানান অভিযোগ রয়েছে। গত মার্চ মাসে একটি হত্যা মামলায়, উত্তরা পশ্চিম থানা এলাকায় একটি হত্যা মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় গতকালকে। সেই তুরিন আফরোজকে কিছুক্ষণ পরই কোর্টে আনা হবে। তার ভাই বলছে আশা দখল করে সেই সব বিষয়ে কিন্তু তুরিন আফরোজ একাধিক মামলা করেন তার ভাই এবং তার মায়ের বিরুদ্ধে। তার মাও সংগঠন করেছে বিভিন্ন মাধ্যমে, কিন্তু সেই বাসা এবং তার যে বাসায় থাকতেন সেই বাসা কিন্তু এখনও তিনি বুঝিয়ে পাননি। তো শুধু তুরিন আফরোজের বিষয়ে এই অভিযোগ নয়, একাধিক অভিযোগ রয়েছে। তার সাথে যারই বনিবনা হতো না তার বিরুদ্ধে সেই যুদ্ধাপরাধীদের নানা বিষয় তিনি মামলা করতেন। তিনি নিজামি হতে শুরু করে সেই সকল মামলার কিন্তু তিনি পাবলিক প্রসিকিউটর ছিলেন সেই সময়, এবং তিনি যুদ্ধাপরাধী বানাতেন সবাইকে। যখনই তার সাথে বনিবনা না হতো বিভিন্ন মামলা দিতেন সবার নামে। তো নানান অভিযোগের কথাও কিন্তু আমরা শুনছিলাম। তো কোর্ট প্রাঙ্গণে এখন সব কিছু প্রস্তুত রয়েছে, কিছুক্ষণের মধ্যে তাকে কোর্টে আনা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে কোর্ট প্রাঙ্গণ থেকে সর্বশেষ। সিএমএম কোর্ট থেকে জানছিলাম ব্যারিস্টার তুরিন আফরোজের গ্রেফতারের খবর। গাজা হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছেন। এই মুহূর্তে একই ইস্যুতে রাজু ভাস্কর্যের কাছে মানববন্ধন করছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সেখানে আছেন সহকর্মী মইদুল ইসলাম। মইদুল, মানববন্ধনে ছাত্রদল নেতারা কি বলছেন? হ্যাঁ মেলি, আপনি শুনতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এখানে যে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনের যে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এখানে এক ধরনের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠছে যে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, এ ধরনের স্লোগানে এবং মুখরিত মানে উত্তাল হয়ে আছে। এবং সবারই দাবি যে এখানে যে আপনি শুনতে পাচ্ছেন যে স্লোগানের প্রকম্পিত হয়ে উঠছে এবং সবাই বলছে যে প্যালেস্টাইনকে মুক্ত করো এবং ইসরায়েলের নিপাত যাক, সেরকম স্লোগান দিচ্ছে। এবং এখান থেকে কিছুক্ষণ এখনও সমাবেশ শুরু হয়নি, তবে সেই 11:30 থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে, আবাসিক হল থেকে শিক্ষার্থীরা আসছে, এখনও আসছে। এবং অন্যান্য যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ছাত্রদল নেতাকর্মীরা এখানে আসছে সমাবেশে অংশ নিতে। এবং কিছুক্ষণ পরে এই রাজু ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশ শুরু হবে এবং এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবং এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু না হলেও আপনি দেখতে পাচ্ছেন যে স্লোগান দিচ্ছে ছাত্রদল নেতাকর্মীরা। এবং সবারই দাবি যে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে গাজা এবং রাফায় সহ পুরো প্যালেস্টাইন জুড়ে, সেই গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে এবং স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠন করতে হবে। এবং এই দাবিতে কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলা পাদদেশের শিক্ষকদের একটি অংশ, তারাও একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এবং বলা যায় যে স্বাধীন প্যালেস্টাইনের দাবিতে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে এই মুহূর্তে।
এবং ছাত্রদলের এই কর্মসূচিটি এখন পর্যন্ত শুরু হয়নি এবং কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি শুরু হবে। মিলি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী মইদুল ইসলাম। 4 দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের 2500 স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করছেন 60টি দেশের 36 বিনিয়োগকারী। এদের মধ্যে রয়েছেন চীনের 10 জন বিনিয়োগকারী, যুক্তরাষ্ট্রের 8 জন, ভারতের 1 জনের পাশাপাশি জাপান, সৌদি আরব ও আরব আমিরাতের 3 জন করে বিনিয়োগকারী। এদের সঙ্গে 8 জন প্রবাসী বাংলাদেশিও সফর করছেন। তুরস্ক ভিত্তিক ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বেকুর সম্মেলন কক্ষে অঞ্চলটিতে বিনিয়োগের নানা সুবিধার দিক বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হয়। এ সময় ইকোনমিক জোনে 10,000 স্কয়ার ফুটের একটি প্লট কিনতে সম্মত হয় সুইডিশ কোম্পানি নির্লন। এই বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে বেজার একটি চুক্তি স্বাক্ষর হয়। পরে সফররত বিনিয়োগকারীরা বেকুর কারখানার পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলটি ঘুরে দেখেন। নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করতে বাংলাদেশে সফররত বিদেশি বিনিয়োগকারীদের যাবার কথা রয়েছে। সেখানে আছেন সহকর্মী সেলিম মালিক। সেলিম, বিদেশি বিনিয়োগকারীরা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কি পৌঁছেছেন? সামগ্রিক প্রতিক্রিয়া কি জানাবেন? মিলি, ঢাকার কাছে সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল কিন্তু এটি এবং বেজার যে ল্যান্ডমার্ক অর্থনৈতিক অঞ্চল সেটিও কিন্তু এই বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এটিকে জাপান ইকোনমিক জোনও বলা হয়। তবে এইখানে আজকে 45 জনের মতো বিদেশি বিনিয়োগকারী এসেছেন এবং তারা কিন্তু এই অর্থনৈতিক অঞ্চলটি ঘুরে ঘুরে দেখছেন। বিশেষ করে আমি এই মুহূর্তে রয়েছে বেকুরে একটি কারখানায়। এখানে বেকুর অনেক বড় একটি কারখানা রয়েছে এবং এখানে সব ধরনের বেকুর যে ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি উৎপাদন করে তারা কিন্তু এই কারখানাটিতে করে থাকে এবং সেটি সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে দেওয়া হয়। এছাড়া এই কারখানায় এখন পর্যন্ত বেকু এবং সিঙ্গার মিলে $78 মিলিয়ন কিন্তু বিনিয়োগ করেছে এবং এইখানে প্রায় 4000-এর মতো কর্মসংস্থান হয়েছে। এছাড়া আপনি এর মধ্যে জেনেছেন যে সুইডিশ একটি কোম্পানি নিলন, তারা কিন্তু 10,000 স্কয়ার মিটারের একটি প্লট নেওয়ার চেষ্টা করছেন এবং তারা এরই মধ্যে বেজার সাথে একটি চুক্তি করেছেন এবং তারা যেটি জানিয়েছেন তারাও এখানে প্রায় 10 থেকে 14 মিলিয়ন ডলার তারা এখানে বিনিয়োগ করবেন। তারা মূলত গার্মেন্টস অ্যাক্সেসরিজ যে জিনিস উৎপাদনের যে বিষয়গুলো রয়েছে তারা কিন্তু এখানে সেই এখানেও প্রায় 300-র উপরে কর্মসংস্থান হবে বলে প্রত্যাশা করা হচ্ছে এবং এই চুক্তিটি আগামী কিছুদিনের মধ্যেই বাস্তবায়ন করে বলে এখানে নিলমের পক্ষ থেকে জানানো হয়েছে। এখানে যে বিনিয়োগকারীরা এখানে সফর করছেন তারা যে বিষয়টি জানিয়েছেন যে ঢাকার কাছে সবচেয়ে আকর্ষণীয় যে ইকোনমিক জোন, এখানে এয়ারপোর্ট থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা কাছাকাছির মধ্যেই রয়েছে এবং এখানে বিনিয়োগ করলে তারা খুব বেশি লাভ দিয়ে যেতে পারবেন বলে প্রত্যাশা করছেন। তো মিলি, এই ছিল আমার কাছে এখানকার ইকোনমিক জোন থেকে খবরাখবর। বিদেশি বিনিয়োগকারীদের কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সেলিম মালিক। মৌলভীবাজারের চা বাগানগুলোতে প্রায় 5 মাস ধরে অনাবৃষ্টিজনিত খরা ও প্রচণ্ড তাপপ্রবাহ চলছে। এতে অনেক নতুন চারা গাছ মারা যাচ্ছে। চা গাছে আসছে না নতুন করে। কয়েকদিনের মধ্যে প্রয়োজনীয় বৃষ্টি না হলে চা শিল্পে ক্ষতির আশঙ্কা করছেন বাগান সংশ্লিষ্টরা। মৌলভীবাজার থেকে SM উমেদ আলীর পাঠানো রিপোর্ট। প্রয়োজনীয় বৃষ্টিপাত ও সহনীয় তাপমাত্রা চা উৎপাদনের মূল শর্ত। দেশের চায়ের রাজধানী হিসেবে খ্যাত মৌলভীবাজারে বৃষ্টি না হওয়ায় চলতি বছরে চা উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রতি বছর মার্চের প্রথম সপ্তাহে শুরু হয় চা পাতা বাছাইয়ের কাজ, কিন্তু এবছর উল্টো চিত্র। মাটির উপরিভাগ শুকিয়ে যাওয়ায় চা গাছ পানি ধারণ করতে না পারায় পরিণত গাছে কুঁড়ি আসছে না। অনেক গাছের পাতা ঝলসে যাচ্ছে। বিভিন্ন বাগানে চা গাছে প্রয়োজনীয় কুঁড়ি না আসায় শ্রমিকরাও পড়েছেন বিপাকে। বাগানের অবস্থা খুব খারাপে, তাছাড়া পাতা হয় না, পাতা জ্বলি যায়। চারা যদি না বাঁচে আমরা পাতি পাবো কোথায়? না, আমাদের তো সম্পত্তি হলে এইটাই। চা সংশ্লিষ্টরা বলছেন উৎপাদন মৌসুমের শুরুতে পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকলে এই শিল্প অনেকটা ঝুঁকির মুখে পড়ে যেতে পারে। গত 5 মাস যাবৎ কোনো বৃষ্টি পাচ্ছি না। চা গাছ অলরেডি মরা শুরু হয়েছে। যদি ইমিডিয়েট রক্ষা না পাই তাহলে হয়তো আমরা অনেক চারা মরা যাবে। অনেক চা গাছ মারা গেছে, চা লাল হয়ে গেছে, চারাগুলা শুকাই গেছে, ইরিগেশনের ব্যবস্থা নাই এবং বিভিন্ন কারণে মানুষের সবকিছু জিনিসের দাম বাড়ার কারণে এখন এখানে চা প্রোডাকশন
খুব ভালো হবে বলে আমার মনে হয় না। বাংলাদেশ চা বোর্ডের দেওয়া তথ্য মতে এবছর 103 মিলিয়ন কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে গত বছর 15 মিলিয়ন কেজি চা কম উৎপাদন হয়েছে। বৈরী আবহাওয়া থাকলে চলতি বছর উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে ঘাটতির সংখ্যায় রয়েছেন বাগান মালিকরা। এনটিভি নিউজ ডেস্ক। 1 মাসেরও বেশি সময় ধরে বন্ধ দেশের 5টি অভয় আশ্রমে মাছ শিকার। 1 মের আগে জাল ফেলা যাবে না এসব নদ নদীতে। মাছ ধরা বন্ধ থাকার এই সময়ে অভাব অনটনে কাটছে জেলেদের দিন। সরকারিভাবে আসা সাহায্যকেও অপ্রতুল বলছেন তারা। বরিশাল থেকে আরও জানাচ্ছেন আক্তার ফারুক শাহিন, ক্যামেরায় ছিলেন গোবিন্দ সাহা। বরিশাল সহ দক্ষিণ উপকূলের 7 জেলায় রয়েছে মাছের 5টি অভয় আশ্রম। বছরের মার্চ ও এপ্রিল মাসে এসব অভয় আশ্রমে বন্ধ থাকে মাছ শিকার। মাছের প্রজনন মৌসুম অনুযায়ী এমন সিদ্ধান্ত সরকারের। বেকার থাকার এই সময়টাতে সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ অনেক জেলের। যেটুকু দেয়া হয় তা প্রয়োজনের তুলনায় অনেক কম, এমনও বলছেন তারা। জালিয়ারা ঠিক মতো চাল পায় না, জালিয়ার পায় না, ডাইরেক্ট কথা কতকে পায় কতকে পায় না। আমাদের কোনো কোচগার তো ভালো কথা, আমাদের 100 চাল দেও না কেমন মানুষ দেই না। আমরা চাল দিয়ে তো কিছু হয় না, কিস্তি থাকে, অনেক টাকা ঋণ থাকে, এটা জেলেদের অনেক খুব কষ্ট হয়। জেলেদের ভাগ্যে যৎসামান্য জুটলেও কিছুই পান না মৎস্য ব্যবসার সাথে জড়িত আড়তদার সহ অন্যান্য শ্রমিকরা, যে কারণে তাদের কাছে অভাবের চরম বার্তা নিয়ে আসে মাছ না ধরার এই 60 দিন। একটা সেক্টরে 50 জন জেলের সদস্য আছে, 20 জনের নামে চাল পাইল, অবশিষ্ট জেলেরা না পায় ওই চালটা ভাগ করে খায়, তাহলে কত কেজি চাউল পায়? সে চাউলে তো আর একটা সংসার চলে না, যাবতীয় আনুষঙ্গিক কিছুই পাচ্ছে না। এই জেলেরা কিভাবে জীবনযাপন করবে এবং দিন কাটাবে ছেলে মেয়ে নিয়ে? জেলেদের এসব অভিযোগ অবশ্য মানতে নারাজ মৎস্য বিভাগ। অনেক কিছুই করা হয় জেলেদের জন্য, এই দাবি তাদের। এই সকল জেলেদের ভিজিএফ এর পাশাপাশি আমরা তাদেরকে বকনা বাছুর দিচ্ছি, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, তাদেরকে বিভিন্ন কাজে আমরা বিকল্প কাজের মানে নিয়োগ করার চেষ্টা করছি। মাছ ধরা বন্ধ থাকার এই সময়ে দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করুক সরকার, এমনই চাওয়া নদীর পাড়ের হাজার হাজার জেলের। আক্তার ফারুক শাহিন, এনটিভি নিউজ, বরিশাল। জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে। প্রতিপাদ্যে বাড়তি ইলিশ উৎপাদনের লক্ষ্যে আজ থেকে 14 এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে। দুপুরে চাঁদপুরের হায়ামচর উপজেলার নীলকমল চরে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও নৌ র্যালি বের হয়। র্যালিতে স্থানীয় প্রশাসন, মৎস্যজীবী ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করে। আলোচনা সভা ও নৌ র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। সভায় সব ধরনের জাটকা সংগ্রহ ও বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্যাতিত ফিলিস্তিনি জনগণের পাশে সবসময় আছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে একথা জানান তিনি। বিএনপি সব সময়ই নির্যাতিত মানুষের পক্ষে থাকবে। ইসরায়েলি বাহিনীর নির্মম হামলা থামাতে জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একই সাথে অবিলম্বে ফিলিস্তিনের গাজা, রাফাহ সহ সবখানে গণহত্যা বন্ধের দাবি জানান সালাউদ্দিন। ইসরায়েলিরা তারা আজকে যারা মূল অধিবাসী ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করে আপন দেশে তাদেরকেই পরবাসী বানাচ্ছে, অথচ সারা বিশ্বের মুসলিম বিশ্ব, সারা বিশ্বের পরাশক্তি তারা আজকে নির্বিকার এই গণহত্যার বিরুদ্ধে তারা সোচ্চার নয়, এমনকি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই গণহত্যার মদত যোগাচ্ছে মার্কিন বাহিনী। আমরা তার তীব্র নিন্দা এবং ক্ষোভ জানাই এবং সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের যারা মোড়ল তাদের প্রতি আহ্বান জানাই, আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চকিত করবেন, আপনারা ব্যবস্থা নেবেন যাতে বিভিন্ন রকমের
ষড়যন্ত্রের ফলে বিশ্বের পরাশক্তিরা যে ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে সেটা বন্ধ হয়। জুলাই আগস্টের গণহত্যার বিচার বাংলাদেশেই হবে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে কারিগরি সহযোগিতা নেওয়া যেতে পারে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। আমরা নীতিগতভাবে বাংলাদেশের যে চলমান গণ হত্যা বলেন অথবা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির যে মামলাগুলো আছে, আমরা বাংলাদেশের এই ট্রাইব্যুনালেই এই বিচার করার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত রয়েছে। আমরা কোনো অবস্থাতেই এই বিষয়টি আইসিসিতে প্রেরণ করতে চাই না, এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। আমরা চাই আইসিসি যদি আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেয়, এইখানে বিচার হবে, তারা আমাদের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেবেন, সেটা অবশ্যই আমরা গ্রহণ করব। যেমনটি আমরা জাতিসংঘের কাছে সাহায্য চেয়েছিলাম। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করেছে পুলিশ। পুলিশ জানায় 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় উস্কানিমূলক বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ আদালতের বহিষ্কৃত প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। আন্দোলনের সময় পুলিশের গুলিতে উত্তরা এলাকায় নিহত হন মোহাম্মদ জব্বার নামের এক আন্দোলনকারী। সেই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় সোমবার রাতে উত্তরার বাসা থেকে তুরিনকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নীলফামারীতেও তুরিন আফরোজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তুরিন আফরোজের ভাই শিশির শাহনেওয়াজ অভিযোগ করেন, তার বোন তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে তাকে এবং তার মাকে উত্তরার বাড়ি ছাড়া করেন। বারবার থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি তারা। তুরিন অত্যাচার, নির্যাতন গণমাধ্যমের কাছে তুলে ধরে সংবাদ সম্মেলন করেন তারা। ব্যারিস্টার তুরিন আফরোজকে সিএমএম কোর্টে উঠানোর কথা রয়েছে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নাহিদ, ব্যারিস্টার তুরিন আফরোজকে কখন আদালতে ওঠানো হবে, আর এই বিষয়ে আপনার কাছে কি কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। মিতা, তুরিন আফরোজকে বেলা 1টার দিকে আদালতে আনা হয়েছে। আদালতের গারদে তিনি আছেন। যে মামলার তদন্তকারী কর্মকর্তা যিনি রয়েছেন, তিনি 10 দিনের রিমান্ড চেয়েছেন, অলরেডি ইতিমধ্যে চেয়েছেন। এছাড়া কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীর সাথে কথা হয়েছে, তারা সর্বোচ্চ রিমান্ড আবেদন করবেন আদালতের কাছে। তারপর আদালত যে রায় দেয় সেটি এগুলোই তারা বলছিলেন মূলত। এছাড়া আসামি পক্ষের কোনো আইনজীবী কিন্তু এখনও পাওয়া যায়নি। তুরিন আফরোজকে আদালতে ওঠানোর জন্য যে প্রস্তুতি, সেটি কিন্তু এখন চলছে। যে পুলিশের যে একটি রয়েছে, সব কিছু তারা আদালত ঘিরে রেখেছে, কারণ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এছাড়া তুরিন আফরোজকে 1টার দিকে আনা হয়েছে। তার বিরুদ্ধে যে মামলা রয়েছে, যে জুলাই অভ্যুত্থানের গণঅভ্যুত্থানের যে মামলা, সেই মামলায় কিন্তু তাকে গতকালকে রাতেই গ্রেপ্তার করা হয়। সময় কোনো ধরনের বিশৃঙ্খলার বিষয় তার এখান থেকে ছড়িয়েছিল কিনা সেই বিষয় মূলত তারা বলছিলেন যে এই বিষয়ে তদন্ত করার জন্যই মূলত তার রিমান্ড আবেদন 10 দিন চাওয়া হয়েছে। তো রুবিন, ব্যারিস্টার তুরিন আফরোজকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কোর্টে তোলা হবে, 5 নম্বর কোর্টে তোলা হবে। তারপর হয়তো জানা যাবে যে কতদিনের রিমান্ড আবেদন, কতদিন রিমান্ড মঞ্জুর করে আদালত। এছাড়া তার বিরুদ্ধে কিন্তু তার মাকে জামাতের রোকন হিসাবে দাবি করে তার মাকে বাড়ি ছাড়া করেছিলেন সেই তুরিন আফরোজ। সেই বাসা থেকেই তাকে গতকালকে গ্রেপ্তার করা হয়। তার মাকে 8 বছর তার বাসার বাইরে রাখে, নানান অভিযোগ তার বিষয় রয়েছে। তিনি গোলাম আজম, নিজামী, মুজাহিদ এবং এছাড়া সালাউদ্দিন কাদের চৌধুরীর যে মামলার ছিল, তিনি সেই মামলার বিরুদ্ধে লড়েছেন। তিনি তাদের যে মিথ্যে মামলার বিষয়, তিনি বহুত মানুষকে তিনি যুদ্ধাপরাধী বানিয়ে তারপর তিনি মামলা করেছেন, ক্ষমতার অপব্যবহার করে নানান মামলা তিনি করেছেন। তার বিরুদ্ধে কিন্তু নীলফামারীতে একটি মামলা রয়েছে। তো নানান বিষয় কিন্তু গতকালকে পুলিশ যেটি বলেছিলেন যে তাকে নজরদারিতে রাখা হয়েছিল, এরপরে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তুরিন আফরোজের ভাই যেটি আমাদেরকে বলেছিলেন যে তার ভাইকে সৎ ভাই বানিয়ে তার ভাইকে আদালতের বারান্দায় তার ভাইকে সেই ছোটাছুটি করানো থেকে শুরু করে তার মাকে সৎ মা হিসেবে তার বাড়ি ছাড়া করা হয়। তার বাবা যেদিন মারা যায়, তুরিন আফরোজের বাবা যেদিন মারা যায়, সেই মারা যাওয়ার 18 দিনের মাথায় তার মাকে বাসা থেকে বের করে দেন তুরিন আফরোজ, শুধু এই বাড়ি দখলের জন্য। এবং সেই যে তিনি বাড়িতে যে অপকর্মগুলো করতেন, সে অপকর্ম তার মা সাক্ষী ছিলেন, এই সুবাদে তার মাকে বাসা থেকে বের করে দেন। যে অপকর্মগুলো করতেন, সে অপকর্ম তার মা সাক্ষী ছিলেন, এই সুবাদে তার মাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। এমন নানান অভিযোগ তুরিন আফরোজের বিষয়ে বলছিলেন, দাবি করছিলেন তার ভাই। তো কোর্ট প্রাঙ্গণে এখন প্রস্তুতি চলছে তাকে ওঠানোর। তো এই ছিল আমার কাছে কোর্ট প্রাঙ্গণ থেকে সর্বশেষ। সিএমএম কোর্ট থেকে জানছিলাম তুরিন আফরোজকে আদালতে উঠানো এবং গ্রেফতার বিষয়ে সবশেষ খবর।
বাংলা নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই শোভাযাত্রা হবে তার নাম মঙ্গল শোভাযাত্রা হবে কিনা তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। শোভাযাত্রার নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আলোচনা করছেন, তারা আলোচনা করে ওনাদের প্রেস কনফারেন্স আছে 10 তারিখে, ওনারা আপনাদেরকে জানাবেন যে নামটা আসলে কি হবে। শোভাযাত্রা করে ঢাকা বিশ্ববিদ্যালয়, নাম পরিবর্তন যদি করে সেটাও জানাবে, নাম যদি পরিবর্তন না করে সেটাও জানাবে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আলোচনা হলেও এ বিষয়ে কোনো কিছুই চূড়ান্ত হয়নি। ভারত কোনো দলের সাথে নয়, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক চলমান রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, তিস্তা পানি ব্যবস্থাপনা প্রকল্পে চীন ভারত উভয়ের সাথে কাজ করতে আগ্রহী সরকার। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। প্রধান উপদেষ্টার চীন সফর, থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনে যোগদান এবং সাম্প্রতিক নানান ইস্যুতে ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধান উপদেষ্টার বৈঠকে দুদেশের সম্পর্ক উন্নয়নে আপত্তিকর কথাবার্তা থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়েছে। শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি বাংলাদেশ উত্থাপন করলেও এ নিয়ে চূড়ান্ত কিছু হয়নি বলে জানান তিনি। এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে সরকার চীন এবং ভারত দুদেশের সাথেই সহযোগিতামূলক কাজ করার জন্য উন্মুক্ত আছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে অগ্রগতি সময় সাপেক্ষ। অন্যদিকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়েও কথা বলেন উপদেষ্টা। অগ্রগতি সময় সাপেক্ষ ব্যাপার। ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ এসে তিস্তা সমস্যার সব সমাধান করে দেবে। আমাদের একটা আমরেলা এমওইউ আছে এই নদীর পানি একটা অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি আমাদের জন্য, সবার জন্যই, আমাদের জন্য বিশেষ করে সিজনাল ফ্লো যেখানে খুব বেশি তফাৎ হয়। কাজেই এ ব্যাপারে আমরা ওপেন থাকা, যেটাকে বলে, আমরা ওপেন আছি। ভারতের সাথে সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। গাজায় হামলা বিরোধী আন্দোলনের মাঝে যারা ভাঙচুর লুটপাট করেছে তারা দেশের ভালো চায় না অভিযোগ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনায় বিদেশি বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশের যারা ভালো দেখতে চায় না তারা এই কাজটা করেছে। কারণ শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আরাকান আর্মি সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের সময় বিবদমান দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি দরকার। জানান, ঈদের আগে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কাজ করেছে সরকার। বলেন, আগামী 2 বছর বিমস্টেক সভাপতির দায়িত্ব পালনকালে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় যোগসূত্র তৈরি এবং মুক্ত বাণিজ্য চুক্তি করতে ভূমিকা রাখবে বাংলাদেশ। সাইডলাইনে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, মোদী জানিয়েছেন, ব্যক্তি বা দল নয়, বরং ভারত বাংলাদেশ সম্পর্ক হবে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের। সবসময় বলেছি, আমরা সকল পক্ষের সঙ্গে যোগাযোগ, সবার সঙ্গে আমাদের যোগাযোগ আছে, সবার সঙ্গে, কাউকে বাদ দিয়ে আমরা এই কাজ করছি না। আরাকানে যাতে শান্তি এবং স্থিতি কিছুটাও দ্রুত ফিরে আসে, মায়ানমার সরকারের সঙ্গে আলাপ করেই আমি সেক্রেটারি জেনারেলের কাছে গিয়েছি এবং তাকে আমরা বলেছি যে রাখাইনের যে মানবিক সমস্যা, যে সংকট, সেইটা মোকাবেলার জন্যে আন্তর্জাতিক সাহায্যের বিকল্প নাই। দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা জানিয়েছেন, বাংলাদেশে উল্লেখযোগ্য বিনিয়োগ করতে তারা প্রস্তুত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে এই ঘোষণা দেন ইয়ং কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সুংয়ের নেতৃত্বে কোরিয়ান বিনিয়োগকারীদের প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলে এলজির কর্মকর্তাদের পাশাপাশি টেক্সটাইল, ফ্যাশন, স্পিনিং, লজিস্টিক্স, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ এবং নবায়নযোগ্য শক্তি খাতে কোরিয়ার কয়েকটি বড় কোম্পানির প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন। এ সময় শ্রম, শিল্প, জ্বালানি এবং বিনিয়োগ নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন সহ বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশের উন্নতির লক্ষ্যে সরকারের সংস্কারের প্রতি সরকারের প্রতিশ্রুতি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। ফিলিস্তিনের নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে আজও বিক্ষোভ মিছিল এবং সমাবেশে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন এলাকা। বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন দল ও সংগঠন।
অবিলম্বে নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা বন্ধের দাবি জানান তারা। আবির আহমেদের রিপোর্ট। ফিলিস্তিনের গাজা রাফা সহ বিভিন্ন অঞ্চলের দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে ছাত্রদলের এই বিক্ষোভ সমাবেশ। ফিলিস্তিনের নিরীহ মানুষের হত্যা বন্ধের দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, ফিলিস্তিনি জনগণের পাশে তার দলের অবস্থানের কথা। যতদিন পর্যন্ত ইসরায়েলি বর্বর আগ্রাসন বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমরা অবিরত বাংলাদেশ এবং সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানাবো, আমরা আমাদের প্রতিবাদ এবং নিন্দা আমাদের জানাতে থাকতেই হবে। ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব, তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়। তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা, তাহলে বাংলাদেশের নামে এই বদনামটা আমাদের দিতে হতো না। ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। অবিলম্বে ফিলিস্তিনে হত্যা বন্ধের দাবি জানান তারা। আমরা আরো বিশ্বের নিশ্চুপতা দেখছি, আমরা দেখছি যে যারা সভ্য সমাজ হিসাবে নিজেদেরকে দাবি করে সেই ইউরোপ কোনো কথা নেই। মানবাধিকারের প্রশ্নে সবাই সজাগ, অথচ আমরা ফিলিস্তিনির ব্যাপারে তাদের যে ভূমিকা, আমি ধিক্কার জানাই তাদেরকে। এদিকে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে রাজধানী শাহবাগ, প্রেস ক্লাব, বাইতুল মোকাররম, পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্র শিবির। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বেসরকারি 10টি হজ এজেন্সি মক্কা মদিনায় যাত্রীদের জন্য এখনও বাড়ি ভাড়া না করায় 10,487 জন হজযাত্রীর ভ্রমণ নিয়ে শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। আজ সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। 29 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানান তিনি। নজরানা চৌধুরীর রিপোর্ট। হজের বাকি আর মাত্র কিছুদিন। এবার বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন মোট 87,100 জন, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন 5,200 আর বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন 81,900 জন। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সে মোতাবেক এপ্রিলের 29 তারিখ থেকে হজ ফ্লাইট শুরু হবে বলেও জানান তিনি। এখন তাদের বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যে ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আমাদের হজযাত্রীরা আগামী 29 এপ্রিল হতে হজের উদ্দেশ্যে ফ্লাইট শিডিউল মোতাবেক সৌদি আরব গমন করবেন। সৌদি সরকারের নিয়মানুযায়ী এবার হজ এজেন্সিগুলোকে যাত্রীদের জন্য অনলাইনে বাড়ি ভাড়া করার বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু এখনও 9টি এজেন্সি তাদের যাত্রীদের জন্য বাড়ি ভাড়া করেনি বলে জানান উপদেষ্টা, যে কারণে অনেক যাত্রীর হজযাত্রা শঙ্কার মধ্যে আছে বলেও জানান তিনি। এজেন্সিগুলো হলো ইসলামিয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, রিলেশন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ইউরো বেঙ্গল ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম, চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড, গালফ ট্রাভেলস, ভেনিস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, বর্ষা ওভারসিজ, ক্যাপলান ওভারসিজ লিমিটেড এবং দারুল ইমান ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। সৌদি সরকারের ঘোষিত রোড ম্যাপ অনুসারে আগামী 18 এপ্রিলের মধ্যে সকল হজযাত্রীর ভিসা সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। এজেন্সি সমূহকে অব্যাহতভাবে অনলাইন প্ল্যাটফর্মে বাড়ি ভাড়া রিকোয়েস্ট সাবমিট করার জন্য তাগিদ দেওয়া হচ্ছে। হজযাত্রীদের প্রতি কতিপয় হজ এজেন্সির কমিটমেন্ট ও দায়বদ্ধতার অভাবে এখনও বেসরকারি মাধ্যমে 10,487 জন হজযাত্রীকে নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি। কোনো এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে একজন হজযাত্রীও যদি হজ করতে না পারেন, সেই দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এবারের হজে সরকারি কোনো কর্মচারীকে বাংলাদেশ থেকে সৌদি আরবে দায়িত্ব পালনের জন্য নেওয়া হচ্ছে না বলেও জানান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। হত্যা চেষ্টার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত। তুরিনের পক্ষে শুনানিতে কোনো আইনজীবী অংশ না নেয়ায় নিজেই শুনানি করেন তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকাকালীন আসামির সঙ্গে যোগসাজশ করে অর্থ আদায়ের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। মাকে জামায়াতে রোকন আখ্যা দিয়ে নির্যাতন এবং পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে এই নারী আইনজীবীর বিরুদ্ধে। নাহিদ প্রিন্সের রিপোর্ট। ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে আলোচিত ছিলেন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল তাদের সঙ্গে গোপনে যোগাযোগ করে অর্থ আদায়ের অভিযোগে তুরিনকে প্রসিকিউটরের পদ থেকে বহিষ্কার করা হয়। বেআইনি কাজ করলে দোষীদের আইনের আওতায় আনার পর দোষী কিংবা নির্দোষ হিসাবে আইনি লড়াই করার দায়িত্ব ছিল যার কাঁধে, আজকে তিনি জুলাই হত্যাচেষ্টা মামলার আসামি হিসেবে আদালতের কাঠগড়ায়। তিনি এতটাই বিতর্কিত ছিলেন যে আইনি সহায়তা দিতে আইনজীবীও দাঁড়ায়নি তার পক্ষে, তার নিজের পক্ষে নিজেই শুনানি করেন। 5 তারিখের পরে সে নিজকে আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে গিয়ে সে জয় বাংলা ব্রিগেড সহ অন্য কর্মকাণ্ডে সে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান 2017 সালে এনএসআই ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদুল হকের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা পরিচালনা করতে গিয়ে তার সঙ্গে গোপন আতাতের অভিযোগে ট্রাইব্যুনাল থেকে বাধ্যতামূলক অপসারণ করা হয় তাকে। শুধু তাই নয়, ক্ষমতার অপব্যবহার করে মা এবং ভাইকেও সম্পদ থেকে বঞ্চিত করেন তুরিন আফরোজ। সকল প্রতিষ্ঠানকে সে ধ্বংস করে দিয়েছে, সকল মানুষকে সে চরিত্র হরণ করেছে। এই সময়ে সে এই বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ঢাকা জজ কোর্ট সহ সারা বাংলাদেশে সকল আইন অঙ্গনেও সে কিছু তার অনুসারী এবং ফ্যাসিস্ট আইনজীবী সৃষ্টি করেছিল। নীলফামারীর জলঢাকায় হত্যাচেষ্টা মামলা ছাড়াও বেশ কিছু অপরাধের অভিযোগ রয়েছে তুরিন আফরোজের বিরুদ্ধে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাজার অর্থনীতি ছুঁড়ে ফেলেছেন মন্তব্য করে সিপিডি চেয়ারম্যান রেহমান সোবহান বলেছেন, ব্যবসা বাণিজ্য বাঁচাতে শক্তিশালী আমলাতন্ত্র গড়ে তুলে দ্বিপাক্ষিক সম্পর্কে জোর দেওয়ার কোনো বিকল্প নেই। রাজধানীতে পিআরআই কার্যালয়ে সেমিনারে তিনি কথা বলেন। তবে ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্ক আরোপকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থ উপদেষ্টা। মেজবাহ হাসানের রিপোর্ট। বিশ্বব্যাপী যে শুল্কের পাগলা ঘোড়া ছুটিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এ নিয়ে মার্কিন বাজার নির্ভর অনেক দেশের পাশাপাশি বাংলাদেশেও চলছে তোলপাড়, চিন্তিত ব্যবসায়ীরাও। এমন প্রেক্ষিতে এই সেমিনারে বক্তারা জানালেন, এই নীতিকে টিকে থাকতে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হবে। The whole import substituting strategy which is driving the Trump thing. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে দ্বিপক্ষীয় পর্যায়ে বাণিজ্য ঘাটতি মোকাবেলার চেষ্টা করছেন পৃথিবীর ইতিহাসে তা বিরল ঘটনা। এর মধ্য দিয়ে বাজার অর্থনীতি ছুঁড়ে ফেলে দিলেন ট্রাম্প। যারা বিশ্বায়ন শুরু করেছে তারাই আজ বিশ্বায়ন ব্যবস্থা ফেলে দিচ্ছে। এই বাস্তবতায় বাংলাদেশ সহ অন্যদের টিকে থাকতে হবে। নীতি নয়, যারা ভালো চুক্তি করতে পারবে তারাই টিকে থাকবে। The sort of projections we are making about Bangladesh. একই সাথে রাজস্ব সংস্কার ও ব্যবসায়ের অবকাঠামো উন্নয়নে সরকারকে নজর দেওয়ার তাগিদ দেন বক্তারা। শুল্ক নীতিটা আছে, দ্যাট শুল্ক নীতি ইজ এ ব্যারিয়ার টু এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন। আপনার সবাই তো 20 বছর ধরে বলছেন যে আমাদেরকে ডাইভার্সিফাই করতে হবে, কিন্তু আপনি পলিসিটা উল্টো করে আপনি বলছেন যে ডাইভার্সিফাই করে। ট্রান্সপোর্ট কানেক্টিভিটি, ইনভেস্টমেন্ট কানেক্টিভিটি অ্যান্ড ট্রেড কানেক্টিভিটি। এখন যদি আমরা এটাকে ওই ইনভেস্টমেন্ট, ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট কানেক্টিভিটি করে রিজিওনাল মার্কেটগুলোতে আমাদের নেইবারহুডে আমরা যদি যেতে পারি, তাহলে আমার মনে হয় যে এটা আরেকটা আমাদের ফ্ল্যাঙ্কিং স্ট্র্যাটেজি হতে পারে। এদিকে সচিবালয়ে প্রশ্নের জবাবে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানান, ট্রাম্প প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। সরকারের মূল টার্গেট বাণিজ্য ঘাটতি কমানো। আমরা এক্সপেক্ট করি আমরা কোপারেট করব, তারাও কোপারেট করবে। সো এটা একটা উইন উইন সিচুয়েশন। একদিকে ওনারা একটা করে ফেললো, আমরা জাস্ট হজম করে তা না, আমাদের সেটা আমরা তুলে ধরেছি। আই হোপ এই জিনিসটা রিজলভ হবে। বাণিজ্য ঘাটতি অপসারণ, কমানো, সো আমরা ওইটার উপরে কাজ করছি। আমরা বিভিন্ন রকম বিশ্লেষণ করছি যে কী কী পণ্য দিয়ে আমরা আমাদের বাণিজ্য ঘাটতিকে কমিয়ে আনতে পারি। সামগ্রিকভাবে শুল্ক আরোপের ফলে মানুষের মনে যে শঙ্কা তৈরি হয়েছে তা সামাল দেওয়া কঠিন বলে মত তাদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্বের 54তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে বাংলাদেশ সরকার চুক্তি সই করেছে। বিকেলে রাজধানী ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সংবাদ সম্মেলনে এই কথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
এর আগে দুপুরে বিডা নির্বাহী চেয়ারম্যান এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ অ্যাফেয়ার্স ট্রুসি অ্যান্ড জ্যাকবসনের উপস্থিতিতে প্রতিরক্ষা সচিব আশরাফুদ্দিন নাসার সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, এর মধ্য দিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশ গবেষণায় সহযোগ দেওয়ার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হলো। আগামী 20 থেকে 25 বছর পর যার সুফল পাওয়া যাবে। আলাদা সেশনে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বিনিয়োগ আকর্ষণের 4টি খাতে প্রয়োজনীয় সংস্কারের কথা উল্লেখ করা হয়। নাসার সাথে আমরা আজকে আর্টেমিস অ্যাকর্ড সাইন করেছি। তো এই ফিউচার আউটলুকটার উপর বেস করে আমরা একটা আর্টেমিস অ্যাকর্ড বলে একটা কম্বাইন্ড এফোর্ট চালু করা শুরু হয়েছিল। আমরা হচ্ছে 54তম দেশ হিসেবে আজকে জয়েন করলাম। যে ওয়ার্ল্ড ব্যাংকের এই রিপোর্টটাতে যখন কোনো একটা সম্ভাবনার কথা বলা হয়েছে, তখন বলা হয়েছে যে যদি এই ডিসিশনগুলো নেওয়া হয় বা এই ইন্টারভেনশনগুলো করা হয়, তাহলে এই ইন্ডাস্ট্রিতে এত হাজার নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন হতে পারে। বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় 47তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ইউএস নিউজের তালিকায় বাংলাদেশ পেছনে ফেলেছে আয়ারল্যান্ডের মতো ইউরোপীয় দেশকেও। তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, এরপর চীন, রাশিয়া, যুক্তরাজ্য এবং জার্মানি। যেসব দেশ বৈশ্বিক নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে এবং অর্থনীতিতে জোরালো ভূমিকা রাখে, এসব বিবেচনা করে এই তালিকা তৈরি করা হয়েছে। এছাড়া গুরুত্ব পেয়েছে তাদের পররাষ্ট্রনীতি, সামরিক বাজেট এবং বৈশ্বিক গ্রহণযোগ্যতা। তালিকাটিতে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে রয়েছে ভারত, যাদের অবস্থান 12তম। দেশে 1 মাসের ব্যবধানে খাদ্যে মূল্যস্ফীতি কিছুটা কমেছে, তবে কিছুটা বেড়েছে সার্বিক মূল্যস্ফীতি। চলতি বছরের মার্চ মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.35%। এর আগে মাস ফেব্রুয়ারিতে এ হার ছিল 9.32%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। দেখা যায় চলতি বছরের মার্চে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 8.93%, যা এর আগের মাস ফেব্রুয়ারিতে ছিল 9.24%। অন্যদিকে মার্চে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে 9.7% পৌঁছেছে, যা ফেব্রুয়ারিতে ছিল 9.38%।